দেশের নানান রকমের সংকটের মধ্যে একটি বড় সংকট তৈরি হয়েছে এবারের বন্যা, একটি দুর্যোগ, এবং যেটি অবিশ্বাস্য অনেক ক্ষেত্রে। এবং যারা কুমিল্লা ফেনীর মানুষ তারা অনেকেই বলে থাকেন যে সারা বাংলাদেশ ডুবে যাওয়ার পর যারা মনে করে থাকেন তাদের এলাকা ডুববে, তারা এইবার হতাশার মধ্যে পড়ে গেছেন। যে সব মানুষ সেই এলাকার, বিশেষ করে ফেনীর আমরা দেখেছি সব মানুষ, যদি 16 লাখ মানুষের কথা বলেন, 16 লাখ মানুষই এফেক্টেড। আজকে এটি নিয়ে আলোচনা করতে চাই, বাংলাদেশের বন্যায় দুর্যোগ এবং দুর্ভোগ। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব গওহর নঈম ওয়ারা, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং জনাব ডক্টর জাহিদুর রহমান, তিনি যুগ্ম সম্পাদক নাগরিক ঐক্য। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু বিষয়টা পরিষ্কার হবার জন্য কিছু হেডলাইনের কথা আমরা বলি। পত্রিকা এবং আমাদের টেলিভিশনগুলোতেও গেছে বন্যা রিলেটেড আজকের কিছু হেডলাইন। মৃতের সংখ্যা 31, ক্ষতিগ্রস্ত 58 লাখ মানুষ। নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 30 লাখ মানুষ। নোয়াখালীতে বন্যা, খাদ্য সংকটের পাশাপাশি বেড়েছে ডায়রিয়া এবং সাপে কাটা রোগী। চাঁদপুরে 2 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি। চাঁদপুরে বন্যায় ভেসে গেছে 16 কোটি টাকার মাছ, পানিবন্দী লক্ষাধিক মানুষ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু। বন্যায় তীব্র সংকটে কুমিল্লার দুর্গম এলাকার মানুষ। কুমিল্লায় বন্যায় 848 কোটি টাকার ফসলের ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ায় ভেসে গেছে 18.5 কোটি টাকার মাছ। এরকম বিভিন্ন রকমের সংকট, পুরোটাই হচ্ছে যে বন্যা রিলেটেড যে সমস্ত ক্ষয়ক্ষতি। আমি সেখান থেকে সম্প্রতি ঘুরে এসেছি। গত পরশুদিন আমি ব্যাক করলাম 5 দিন পর, এবং আমাদের টিম ওখানে কাজ করেছে, যারা মূলত কুইক রেসপন্স টিম, উদ্ধার কাজ করেছে শুরুতে, তারপরের দিকে ত্রাণের কাজ। ওখানে অনেক রকমের সংকট আমরা দেখেছি। এই সংকটগুলো আস্তে আস্তে আমি বলবো। আপনি যদি আপাতত আমরা যে সংকটটা দেখেছি, যেই ত্রাণগুলো এখান থেকে জমানো হচ্ছে, কালেকশন করা হচ্ছে, এবং বাংলাদেশে সম্ভবত এই দুর্যোগে সব শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই মানুষগুলোর পাশে। সেই ত্রাণগুলো আবার একদম প্রান্তিক পর্যায়ে যারা, গভীরে যারা, তাদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না সেইভাবে। সেনাবাহিনী যতটুকু পৌঁছাতে পারছে, সেই জায়গায় আপনারা কেমন দেখছেন এবারের ব্যবস্থাপনা? ধন্যবাদ। এটাই তো হওয়ার কথা ছিল, কারণ মানুষের উৎসাহ আছে, প্রচুর মানুষ ত্রাণ সামগ্রী দিচ্ছে, এবং অনেক সময় ভুল ত্রাণ সামগ্রীও দিচ্ছে। যেমন পুরোনো কাপড়, এগুলো মানুষ নিবে না, এগুলো তারা ফেলে দিবে। কিন্তু এগুলা ঢাকা থেকে বয়ে নিয়ে যাচ্ছে এত দূর কষ্ট করে। টাঙ্গাইল থেকে 15,000 টাকার মাল 25,000 টাকা গাড়ি ভাড়া করে যাচ্ছে। এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। টোটালি বন্ধ হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমাদের সমন্বয় বা স্থানীয় প্রশাসন যেটা, এদের দুটো ভয়, কে কখন বদলি হয়ে যাবে কাপড় চোপড় গুছায় রেখেছে। কারণ সবার আমলনামা তো তারা তো জানে, এই থানার ওসি থেকে শুরু করে ডিসি পর্যন্ত সবাই বদলির ভয়ে আছে, কখন বদলি হবে, এরা কেউ মন দিয়ে কাজ করছে না। তারপরে একটা ইসমত চুগতাইয়ের একটা উর্দু গল্প আছে, সেই গল্পের মধ্যে বলছে যে একটা ভিক্ষুক, সে একটা শিশুকে নিয়ে ভিক্ষা করে, শিশুটার মাথার উপর সে হাত দিয়ে রাখে, এবং শিশুটা সবসময় চিন্তা করছে এই হাতটা কবে উঠে যাবে। এবং একদিনে ভিক্ষুকটা মারা যায়, কিন্তু তখন সে শিশুটা কাঁদছে, সে হাতটা খুঁজে বেড়াচ্ছে, এই হাত নাই, সে রাস্তাও চিনে না, ওই অন্ধ সাথে সাথে যেত। আমাদের প্রশাসন হয়েছে এরকম, তাদের যে পলিটিক্যাল বসরা ছিল, যাদের কথায় তাদের বদলি হতো, যাদের কথায় তাদের অ্যাপয়েন্টমেন্ট হতো, তারা তো নাই। এখন এমনও যে জেলা আছে যেখানে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো ঠিকানা জেলা প্রশাসকের কাছে নেই। এখন 15 বছর দরকার হয় নাই, তো তারা যে একটা মিটিং ডাকবে এটা পর্যন্ত হচ্ছে না, তো সেটা তারা করছে না। তাদেরকে এখন একটু কনফিডেন্স আনতে হবে। সরকারের উচিত হবে যে এই পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে তোমরা মন দিয়ে কাজ করো, তোমাদের আমলনামা আমরা পরে খতিয়ে দেখব, এইটা তোমরা কিভাবে করো, দ্যাট উইল বি রিভিউ। কারণ আপনি প্রশাসন ছাড়া এই কাজগুলো করতে পারবেন না। ঢাকা থেকে যেই রিলিফ নিয়ে যায়, এটা খুব ভালো জিনিস যে মানুষ যাচ্ছে তাদের, কিন্তু সকলের একটা আগ্রহ আছে, আমি নিজে হাতে দিব, ছবি তুলবো, আমি একটা ফেসবুকে এখনই দিতে হবে, আমার আম্মু বলে দিয়েছে তার শাড়িটা যেন আমি নিজে হাতে আরেকজনকে দিই। এইসব আবেগ দিয়ে তো ইমার্জেন্সি রিলিফ হয় না, প্রফেশনাল কাজ হবে না। তাদেরকে আমাদের খুব স্ট্রং এখন উপজেলা লেভেলে কন্ট্রোল রুমগুলো করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন তার নেতৃত্বে, সে তো এখন অনেক ফ্রি, তার মাথার উপর উপজেলা চেয়ারম্যান নাই, এমপি নাই, কেউ তাকে বলবে না যেরকম করো, সেটা নাই। আবার অন্যদিকে যে দেখেন, আমাদের রেড ক্রসের ডিস্ট্রিক্ট কমিটিগুলো টোটালি পলিটিসাইজ ছিল, এটা তো কেউ নাই,
কেউ হারায় গেছে, কেউ ঘুমায় আছে, কেউ পালায় গেছে, এরকম আছে। এগুলো এখন কিভাবে চলবে? আপনার রেড ক্রসের যে স্কাউটের কমিশনার সে নাই, তার বাড়ি থেকে টাকা পয়সা পাওয়া গেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব ওই চেন অফ কমান্ডটাও তাদের নাই এখন। হ্যাঁ, এরপরেও তারা আসছে, নিজে থেকে কাজ করতে আসছে, কিন্তু একটা প্রসেসের মাধ্যমে যখন আসতো সেটা তো হচ্ছে না। তার মানে আপনি ডিস্ট্রিক্ট লেভেলে রেড ক্রস নাই, স্কাউটরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, তাদেরকে বলার কোনো কমান্ড নাই। উপজেলা নির্বাহী অফিসার ভাবছে কি হয় কি না হয়। এখন সেটা উপজেলা পরিষদও ভেঙে গেছে। এখন যারা দেশ চালাচ্ছে তাদের কাছে অনুরোধ হচ্ছে যে দয়া করে আপনার ইউনিয়ন পরিষদটা ভাঙেন না। এখন ইউনিয়ন পরিষদ যদি ভেঙে যায় তাহলে আমাদের সেই 72 সালের মতন অবস্থা হবে। 69 সালে যখন গণ অভ্যুত্থান চলছিল তখন অনেকে গিয়ে বিডি মেম্বার দিয়ে, তখন বেসিক ডেমোক্রেট বলতো, তাদের বাড়িঘর পুড়ায় দেওয়া শুরু করলো। এখানে আসার পরে এদের টোটালি বাদ দিয়ে দিল, বন্ধ করে দিল, যে না, বিডি মেম্বারের সিস্টেমই থাকবে না, আমরা নির্বাচন করব, সংবিধান হবে, তারপরে যা হবে। এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের পরে যখন মানুষ ফেরত আসলো তখন তো মানুষকে পুনর্বাসন করতে হবে, তো ইউনিয়ন কাউন্সিল নাই, তো কাকে দিয়ে করব? তখন ঠিক হলো যে আওয়ামী লীগের কমিটি হবে, তাদেরকে বলতো রিলিফ কমিটি। এবং সেই রিলিফ কমিটির যে কাজ তা তো আমরা সারা জীবন শুনে আসলাম। বঙ্গবন্ধুও বলছিল যে আমার কম্বল কই। তার মানে এত দূর তারা পারবে না, এটা তাদের কাজ না। কিন্তু যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে সবাই খুব ভালো তা আমি বলবো না, কিন্তু ভালো মানুষও আছে যারা, এবং বিশেষ করে নারী যে সমস্ত ইউনিয়ন কাউন্সিলর আছেন। না, এখন তো সেই পর্যায়েও নাই। নির্বাচিত জনপ্রতিনিধিরাও তো কিভাবে নির্বাচিত, সেই কারণে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী তারা আবার ওই যে বললেন যে উপজেলা চেয়ারম্যান নাই। কিন্তু মাঠ প্রশাসনের কথা যদি বলেন, জেলা প্রশাসকদের আমরা খুব ঘনিষ্ঠভাবে এইবার দেখে আসলাম, ফেনীতে দেখলাম যে তাদের কোনো ফাংশনাল না। তারা জেলা প্রশাসন তো কাজ করতে পারবে এবং 5 দিনে সেখানে একবার পুলিশের একটা গাড়ি পুলিশের আসছে। তখন আমি জিজ্ঞেস করছি আপনি আসছেন, আমাদের উপদেষ্টা মহোদয় আসবেন একটু ভিজিট করতে। পুলিশ তো আপনি ফেনীর পুলিশের কথা বলছেন, ঢাকা শহরে এখন রাস্তায় কোনো পুলিশ নাই, কোনো পুলিশ নাই। ঢাকা শহরে পুলিশ নাই। আপনি প্রতিদিন আপনি যদি হাঁটেন কোনো রাস্তা দিয়ে দেখবেন কালকে 10টা ম্যানহোল ছিল, সেখানে আজকে 2টা নাই, তারপর দিন 4টা নাই, তারপর দিন 5টা নাই। আমি যে রাস্তায় হাঁটি আমি গুনি প্রতিদিন, ওখানে 19টা ছিল এক লাইনে, এখন মাত্র 3টা আছে। প্রতিদিন এগুলো নিয়ে যাচ্ছে, কোনো পুলিশ নাই। পুলিশ তো এখনও টোটালি অসহযোগিতা করতেছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে ইউনিয়ন পরিষদ আছে, সেখানে স্ট্রাকচার আছে, এবং আমাদের ইউনিয়ন পরিষদের কাছে লিস্ট আছে, সবচেয়ে গরিব মানুষের লিস্ট আছে, প্রতিবন্ধীদের লিস্ট আছে, প্রবীণদের লিস্ট আছে, এবং এই লিস্টটা ধরে তারা কাজ শুরু করতে পারে। এবং তাদেরকে যদি, এবং এই কমিটিগুলোতে, ইউনিয়ন কমিটিগুলোতে তরুণদের ইনভলভ করতে হবে। ইনভলভ মানে কি, তাদেরকে জায়গা দিতে হবে। এমন না যে তোমরা ভলান্টিয়ার আসো, ঘরদোর পরিষ্কার করতে হবে, তারা যেন সিদ্ধান্ত নিতে পারে। ওইখানে কমিটিগুলোকে রিঅর্গানাইজ করে প্রত্যেক জায়গায় 4জন-5জন করে যদি তরুণীকে নিয়ে যায়, গার্লস গাইড থেকে নিতে পারে, জুনিয়র রেড ক্রস থেকে নিতে পারে, স্কাউট থেকে নিতে পারে। এরা তো সরকারের কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা 60 না 65 হাজারের ভলান্টিয়ার তারা তৈরি করেছে ইমার্জেন্সি রেসপন্স টিম হিসেবে। কাগজে কলমে একজনও কি দেখাও না আছে, তাদের আছে, কিন্তু তাদেরকে যে ব্যবহার করার যে দক্ষতাটা দরকার বা তাদেরকে ব্যবহার করা যায় তারা জানে না। আমি ফেনীতে দেখেছি যে আমরা কি করবো, আমরা নিজেরা জানি না, আসছি নিজের তাগিদে আসছি। কিন্তু এগুলো তো খুব পলিটিক্যাল ছিল, কারণ এই উপজেলা চেয়ারম্যান এরা তাদেরকে ঠিক করতো, কিন্তু ওরা তো নাই। এখন যেটা আছে সেটা দিয়ে আমার কাজ করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজ করতে হবে, এবং প্রত্যেকটা উপজেলাতে আমার কন্ট্রোল রুম খুলতে হবে, এবং বলে দিতে হবে কেউ যদি ঢাকা থেকে আনেন এখানে দিবেন, আপনি যাবেন না কোথাও। আচ্ছা, তারপরে তারা এটা ডিস্ট্রিবিউট করবে, তাহলে একটা সিস্টেমের মধ্যে থাকবে। আরেকটা 91-এর সাইক্লোনের পর একটা সিস্টেম চালু হয়েছিল, সেটাও আমাদের ভেবে দেখতে হবে। তাহলে ঢাকাতে এখন প্রমোশন দিয়ে, যারা প্রমোশন বঞ্চিত ছিল, প্রমোশন দিয়ে অনেক এডিসি হয়ে অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে গেছে। দে শুড গো টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল। একটা ডিস্ট্রিক্টে এদেরকে দায়িত্ব দিতে হবে। অ্যাডিশনাল সেক্রেটারিটা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায়। হ্যাঁ, তখন তো সেক্রেটারি গেছে, মোকাম্মেল সাহেব চিটাগাংয়ের দায়িত্বে ছিল, নাহলে তো হবে না। এটা তো তাদেরকে অর্গানাইজ করতে হবে। এখন ধরেন ওখানে যে কৃষি যে অফিসার আছে, ডিসির কথা সে শোনে না, এসপির কথা ডিসি শোনে না, এরকম অবস্থা আমাদের মাঠ লেভেলে। কিন্তু একজন সিনিয়র লোক যদি যায়, এবং ইউনিয়ন লেভেলে কমপক্ষে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিতে হবে, নাহলে ডেপুটি সেক্রেটারি দিতে হবে। এটা 6-7 মাসের কাজ। এবং যে এলাকায় হয়েছে, এলাকার মানুষ অত্যন্ত সৃজনশীল মানুষ। কুমিল্লার কথা ধরেন, তারা ঘুরে দাঁড়াবে, খুব তাড়াতাড়ি তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু যে জিনিসগুলো যাচ্ছে এগুলো সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। আর একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এই এলাকার মানুষ প্রচুর পরিমাণে প্রবাসে কাজ করে,
তারা টাকা পাঠাবে, যদি তারা দেখে যে ঠিক মতন হচ্ছে তারা আরও টাকা পাঠাবে। জি। এবং এটা ওই এলাকার মানুষ, এবং আপনি যেহেতু কাজ করেছেন আপনি দেখেছেন বাংলাদেশে অন্য জায়গার চাইতে এখানকার মানুষ বলছে আমাকে দিয়ে না ওকে দেন, যেটা আর কোনো জায়গায় কোনোদিন দেখা যায় না। তো এটা একটা বিরাট সম্পদ। এটা মানে আমি পেয়েছি আমাকে দিয়েন না, আমার আছে অমুক দেন, একটু দূরে যান ওখানে দিয়ে আসেন, এ কথা আমরা কোনোদিন কোথাও শুনি না। সব জায়গায় বলছে আরো দেন, আমি কিচ্ছু পাই নাই। আচ্ছা জি, ডাক্তার জাহিদুর রহমান, এই বিষয়টা নিয়ে বিশেষ করে মানে প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটা ভেঙে চুরে গেছে, বিশেষ করে মাঠ পর্যায়ে দেখেছি। সেই জায়গাটায় আসলে মানে এই সংকটটা সমাধান হবে কিভাবে? ধন্যবাদ। মানে প্রথম আমাদের যে কাঠামোটা আগে ছিল, আমি কাঠামোটাকেই প্রাথমিকভাবে প্রশ্ন করতে চাই। সেই কাঠামোটা কি কাজ করছিল? আমরা বন্যা সরিয়ে রাখি, আমাদের সোশ্যাল সেফটি নেটের নানান রকম ভাতা আছে। আমরা একেবারে প্রান্তিক মানুষদের যে ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরকম আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের বিগত সরকারের সময় স্টাডি ছিল। এই যে তালিকার কথা ভাইয়া বলছেন, আমি প্রাথমিকভাবে এটাকে চ্যালেঞ্জ করে শুরু করছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা সার্ভে থেকে বলছিলেন, পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন 46% হচ্ছে ভুল নাম, প্রায় অর্ধেক ভুল নাম, মানে যিনি যোগ্য না, আপনি দরিদ্র না, কিন্তু আমি যেহেতু চেয়ারম্যান আছি আমি আপনাকে আমাকে এরকম আরো কয়েকজনকে কার্ড টার্ড করে দিলাম। প্রায় হাফ ভুয়া তালিকা। এটা হলো ওই জায়গাতেই ছিল। তো আমাদের এটা হলো প্রাথমিকভাবে এটা প্রশ্নবিদ্ধ। এখন ঘটনা যেটা দাঁড়িয়েছে, এই সরকারের বিগত সরকারের পতনের পর আমরা এমন একটা ভ্যাকিউমের মধ্যে পড়ে গেছি, আমার কাছে মনে হয় সংকট মেজর সেই জায়গাটাতে হয়েছে। ধরুন পুলিশের কথা বলছেন, পুলিশের আমাদের নির্বাচিত বা যেভাবেই হোক কতগুলো যে লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার আছে, উপজেলা চেয়ারম্যান তো বাতিল হলো, কিন্তু ইউনিয়ন পরিষদ এখনো কিন্তু বাতিল করা হয়নি। এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু এটা এখনো বলবৎ আছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, এদের বেশিরভাগই আসলে ওই বিগত দলের। আমি স্ট্যাটিস্টিক্স জানি না, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখব প্রচুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আসলে তার এলাকাতে নাই, মানে না, সেখানে কিন্তু আরেকটা প্রজ্ঞাপন আসছে, যারা এলাকাতে ছিল না সেই সব এলাকায় ভারপ্রাপ্ত যিনি প্যানেল চেয়ারম্যান মেম্বারদের মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু ঘটেছে, তারাও যে নিজেদেরকে বাঁচাতে বা নিরাপত্তার জন্য তারা এলাকা ছেড়েছে। সুতরাং উনি হচ্ছেন চিহ্নিত ছিলেন যে উনি উপকারভোগী বা সুবিধাভোগী, সো উনি পালিয়ে গেছেন এবং এই জায়গাগুলো কিন্তু ঘটেছে। এটা কিন্তু যেটা হবে, আপনি ওই যে বলেন পুরা যে সমিতি, মানে ওখানে যে পরিষদটা ছিল, পরিষদের মধ্যে দেখবেন যে একাধিক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে। খালি একজন চেয়ারম্যান হয়তো শুধু চলে গেছেন তা না, বা যিনি আছেন, যিনি থেকেছেন, যিনি পালিয়ে যাননি। মানে আমার কাছে প্রায় মনে হয় আমাদের এখানে প্রবলেমটাও দাঁড়িয়েছে মোটিভেশনের অভাব। ধরুন পুলিশ যে জায়গাগুলোতে আছে, পুলিশ কি সেই জায়গাগুলোতেও খুব মানে কনফিডেন্স নিয়ে কাজ করছে? ধরুন কোন একটা জায়গায় পুলিশ আছে, আমি তো সন্ধ্যার পর তো পুলিশ নাই, ভাইয়া যেটা বললেন, দিনের বেলাও পুলিশদের বডি ল্যাঙ্গুয়েজ তো আমি খেয়াল করি, তারা এখনো কোনো একটা প্রবলেম যে ডিল করবে। জি, সে কি? আমি এই যে কয়েকদিন আগে সচিবালয়ে যে আনসাররা থাকলেন, আমরা কি পারলাম পুলিশকে দিয়ে এটাকে হ্যান্ডেল করাতে? পারলাম না তো, পুলিশ খুবই সেই কিছু। আমার কাছে এটা এই মুহূর্তের মেজর প্রবলেম মনে হচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে এই সরকার দায়িত্ব নিয়ে অন্তত 2-3 মাস গেলে সব কিছুটা একটা জায়গায় আনার স্কোপ থাকলে তারপর যদি এই বন্যাটা হতো। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বন্যাটা কিন্তু ফ্ল্যাশ ফ্লাড ছিল, খুব দ্রুত পানি আসলো এবং খুব দ্রুত এই ডিজাস্টারগুলো ঘটলো। এবং শুধু সেটা না, আমরা দেখব যে আইদার অদক্ষতা অথবা কোনো না কোনো ধরনের ইচ্ছাকৃতভাবে সরকারকে বিব্রত করা, দুটোই হতে পারে। সেটা হচ্ছে আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র বা আমাদের আবহাওয়া অধিদপ্তর সঠিক সময় কি সঠিকভাবে রেসপন্ড করতে পেরেছে? পারেনি। কারণ হ্যাঁ, ভারতের বাঁধের কথা আমরা অনেক আলোচনা করেছি। আমরা যদি ওই জায়গাটা সরিয়ে রাখি, এখন ত্রিপুরায় বন্যা হচ্ছে, আমি দেখলাম এটা মেইন স্ট্রিম নিউজ পেপারে প্রচুর আছে। মেইন স্ট্রিমে আমি এই ঘটনা ঘটার পর আমি খুঁজতে গিয়ে দেখলাম ওখানে মানুষ মারা যাচ্ছে, আমাদের একজনও মারা যাওয়ার আগে ওখানে বেশ কিছু মানুষ মারা গেছে, এই তথ্য আমরা জানি। সেই পানি আসছে আমাদের এই বেসিনে, আমাদের এই গোমতীর, আমাদের এই এন্ডে ওই এন্ডে মিলে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং আমি একটা কলাম দেখলাম একটা পত্রিকায়, যেখানে একজন আবহাওয়াবিদ খুব ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছেন যে এটা তো এদিনই দেখা যাচ্ছিল, বৃষ্টি কবে বন্ধ হবে, পানি কবে কমতে থাকবে, সব কিছু এভাবেই ঘোষণা করছেন। তো আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো হয় তারা আগে খুবই গাছাড়াভাবে কাজ করতেন, সেটা এখনো বলবৎ আছে, অথবা তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো, হোয়াট এভার ইট ইজ। আমাদের এই প্রতিটা জায়গায় এই গাছাড়া ভাবটা কি সরকারি চাকরির এত নানান রকমের প্রোটেকশন? আমি মনে করি, যেমন ধরুন সরকারের চাকরি, আমরা ওই যে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, ঢাকা ইউনিভার্সিটিরা ফান করে যে ওনাদের রেজিস্ট্রার অফিসে গেলে লাঞ্চের পরে আসেন, এই যে লাঞ্চের পরে আসেন কথাটা দিয়ে দেখি যে স্টুডেন্টরা নানান রকম মিম বানাচ্ছে।
সো আমাদের দেশের পাবলিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে গাছাড়া ভাবের জায়গা আছে। এবং আমি ট্রুলি মনে করি আগে যে সরকারটা ছিল সেই সরকারের সময় একটা বন্যা হলো, তাতে মানুষ অনেক কষ্ট পেল, ক্রাইসিস হলো, সেই সরকারটা তো খুব বেশি মাথা ব্যথা এটা ছিল না। আপনার ডিপার্টমেন্টগুলো কাজ করবে সেভাবে যেভাবে আপনার টপ চাইছে। এখন আমাদের টপ যারা আছেন, যারা এই সরকার তৈরি করেছেন, আমি খুব সিরিয়াসলি মনে করি তারা এই ব্যাপারে খুবই আন্তরিক আছেন, কিন্তু তারা খুবই অগোছলা একটা অবস্থায় বন্যাটা তৈরি হয়েছে। তবে আমি একটা জিনিস ভবিষ্যতের জন্য বলতে চাই, ভাইয়ের সাথে আমি একটা জায়গায় সিরিয়াসলি একমত, আমি এই কথাটা অন্য জায়গায়ও বলেছি। আমরা দেখতে চাই এমন একটা রাষ্ট্র যেখানে জনগণকে কোনো ইনিশিয়েটিভ নিতে হবে না। এই ইনিশিয়েটিভটা নিশ্চিতভাবে আমাদের সামনে খুব চমৎকার কিছু স্টোরি তৈরি করেছে, যে আমরা এই স্টেজটাকে ওন করছি, আমরা আগে যা করতাম না আমরা ওন করছি, আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি, কিন্তু এই কাজগুলো আসলে জনগণেরও না, ইভেন ডোনেশনও না। আমি দেখতে চাই স্টেট তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে দাঁড়াবে এবং স্টেট ওটার জন্য প্রস্তুত থাকবে। হিউম্যান সেন্ট্রিক, মানুষের লাইফ সেন্ট্রিক হলো তার কাজগুলো হবে সব। যেমন এখন রিলিফের কথা আসলো, ট্রু এই অঞ্চলে প্রচুর মানুষ বিদেশে থাকে বা আর্থিক অবস্থা অনেক জায়গা চাইতে ভালো, কিন্তু এর মধ্যেও তো পভার্টি লাইনের নিচে মানুষ আছে। এবং এখন বহু বাড়ির ছবি আমরা দেখেছি যেগুলো একেবারে ভেঙে গেছে, কারো মানে হাঁস মুরগি ছিল, কিছু গরু ছাগল ছিল, শুধুমাত্র জানে বেঁচে যাওয়া বা এই মুহূর্তে রিলিফ পেয়ে বাঁচা তো বড় কথা না, এই মানুষটা বছরের পর বছর যে তৈরি করেছিল, সম্পদ তৈরি করেছিল। আমি একটা ছবি দেখলাম, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ধরুন একটা মানুষ একটা ফ্রিজটাকে বাঁচানোর চেষ্টা করছে, কষ্ট করে একটা ছোট ফ্রিজ কিনেছিল, ওটা তো নষ্ট হয়ে গেল, বহু মানুষের নষ্ট হয়ে গেল। সো আমরা কি ওগুলো কম্পেনসেট করতে পারছি? কেউ হয়তো বিদেশ থেকে টাকা আসবে, অনেকের আসবে না। আমি দেখতে চাই এই জায়গাগুলোতেও শুধু জীবন বাঁচানো না, এই জায়গাগুলোতেও তাদের জীবিকাকে ঠিক করার জন্য, কারণ এতদিন পর্যন্ত আমরা যে ধরনের সরকার দেখেছি, নতুন যে সরকার আসছে তার কাছে আমাদের এক্সপেকটেশনের জায়গা ভিন্ন। ঠিক আছে, এখন মোটামুটি যেহেতু পানির ওই বিপদের জায়গাটা কমেছে, এখন একটা থরো অ্যাসেসমেন্ট, এবং এখানে যদি আমাদের প্রশাসন বা ইউনিয়ন পর্যায়েও যদি যথেষ্ট ভালো কাজ না করে, আমাদের মিলিটারি আছে এবং প্রয়োজন হলে, যদিও তাদের ট্রেনিং সেরকম না, কিন্তু তারপরও যদি তাদেরকে দিয়েও কিছুটা হলেও কম্পেনসেট করা যায়, কারণ আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে, করে এই কাজটা করে দেখা। জি, পানি একেবারে সব জায়গায় যে কমে গেছে এরকম না, নিষ্কাশনের সমস্যা হচ্ছে, লক্ষ্মীপুরে, চাঁদপুরে, কুমিল্লার কিছু জায়গায় এখন পর্যন্ত পানি কিন্তু অপরিবর্তিত, নোয়াখালীর কোনো জায়গায়। সো আমরা এটি নিয়ে আরো কথা বলবো, বিশেষ করে ভলান্টিয়ারদের যে ইস্যু বললেন, ওখানে এখন পর্যন্ত অনেক ভলান্টিয়ার মিসিং। আজকে ত্রাণ মন্ত্রণালয় যে ব্রিফিং করেছে 31 জন মানুষ মারা গেছে, আমাদের নিজেদের টিম 14 জন মানুষকে দাফন করেছে যারা পানিতে ভাসছিল। 2টা মরদেহ আমরা নিজের হাতে দাফন করতে পারি নাই, গাছের সাথে বেঁধে দিয়ে আসছি, উপায় নাই, কোনো মাটি নাই কোথাও। তো এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে চাই। দর্শক, ছোট্ট বিরতির পর ফেরত আসছি আলোচনা। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন আপনারা চ্যানেল 24 এর পর্দায়। আমরা আজকে বন্যায় দুর্যোগ এবং দুর্ভোগ নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটা রিপোর্ট আজকে চ্যানেল 24 করেছে, সেখানে প্রত্যেকটা বাড়ি, ফেনীর প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা উপজেলা, 6টা উপজেলারই বলা যায়, ফেনী সদর সহ সবগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নিয়ে একটি রিপোর্ট আছে, একটু দেখে আসতে চাই। এই জীবন তো হাসের নয়, পানিবন্দী জীবনে পানিতে তাই হাঁসফাঁস বানভাসী মানুষের। অতিরিক্ত খারাপ লাগে না, আই থাকুম যেন, খাবুম যেন, করুম যেন, এই জায়গা এই গত নাই, বা আরো 1 মাস হরে 2 মাস হরে আই থাকুম যেন, এই জায়গত নাই। চাচির সাথে কথা বলছিলাম, তখন তিনি অনুরোধ করলেন তার ঘরটা দেখবার জন্য, এবং ঘরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এই ঘর থেকে পানি নেমে গেছে। তবে ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করছি, সেই জায়গায় কিন্তু আসলে এই যে পানির যে দুর্ভোগটা, সেই দুর্ভোগটা কিন্তু আছেই, কারণ এই ঘরের ভেতরে যে মেঝেটা, সেই মেঝেটা কিন্তু মাটির, এবং যেখানে পা দিচ্ছি সেখানে কিন্তু সেই মাটি আসলে দেবে যাচ্ছে। অর্থাৎ এতদিন যে আটকে ছিল এই বাড়িতে পানিতে, তার ক্ষতচিহ্ন কিন্তু সর্বত্র আসলে দেখা যাচ্ছে। আমরা তো মাতো বুইয়া মাদ্রাসা ছিলাম আজ 6-7 দিন, কি খাওয়া, নামাজ নাই, কলমা নাই, কত বেড়া দেখে, কত মানুষও দেখে, আমাকে বস্ত্র তো নাই। কত কষ্ট বুকে পুষে রেখে এমন সব কান্না, আকুতি আর আহাজারি, জীবনটাই যখন বয়ে চলেছে অনিশ্চিত এক স্রোতে। আমরা যখন আসা শুরু করেছিলাম তখন কিন্তু পানি ছিল গোড়ালি পর্যন্ত, এরপর যত আমরা ভিতরে ঢুকেছি পানি হাঁটু পর্যন্ত এসেছে, এবং এখন কিন্তু পানি ঠিক কোমরের কাছাকাছি, এবং আমরা শুনেছি যে আরও যত ভিতরে ঢুকবো পানি হয়তো বুক সমান পর্যন্ত আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হতে পারে।
গ্রামের নাম মোমারিজপুর। ফেনীর দাগনভূঞা উপজেলার এই গ্রামটি এখন পানির দখলে। ডুবে আছে এতদিনের সব। গেল কদিন সে জোয়ার যদিও নামতে শুরু করেছে, তবে বাড়িঘর বাসযোগ্য হয়ে ওঠেনি এখনো। ঘরের সবকিছু নষ্ট হয়ে গেছে, কিভাবে চলমু, কিভাবে আনিনি খাই, এখন এই অবস্থায় কিভাবে আমরা থাকবো, কিভাবে খামো। আমাদের চাল ডাল এ কাপড় চোপড় ফ্রিজ এ মানি জাতীয় ঘরের একটা ট্রেন এ চাল সব সব বাসায় লয়ে গেছে। আমরা যা আশ্রয় কেন্দ্রে অসহায় মতো আসিলাম। থাকার বসত বাড়ি ঘরগুলা যদি আমরা ফিরে পাই আগের মতো, তাহলে বাল বাচ্চা নিয়ে আমরা সুস্থ সুন্দরভাবে আমরা ঘর বাড়িতে থাকলাম। আল্লাহ রিজিকে যা রাখছে ডাইল ভাত দিয়ে জীবন কাটাইলাম। তবু ঘরছাড়া মানুষের ঘরের প্রতি কি একটা টান। চোখে পড়ে আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী মানুষেরা প্রতিদিনে একবার হলেও এসে দেখে যান ঘর কেমন আছে, যত্ন নেন কিছুটা বাঁচানোর মায়ায়। আমি বাড়িতে দেখার জন্য প্রতিদিন সকালে এখান থেকে আসে বাড়িঘর দেখে তারপর 1টার দিকে চলে যাই স্কুলে 4তলার উপর আমরা। এদিকে ত্রাণ আসছে পর্যাপ্ত, শুধু দুর্গম এলাকায় পৌঁছতে পাল্টাতে হচ্ছে বাহন, কখনো নৌকা, আবার ভ্যান কিংবা ভেলা, যেখানে দুর্ভোগ মোকাবেলায় একাত্ম সবাই। আমরা এই যে ভ্যানে করে নৌকায় করি, কলা গাছের ভেউলা বানাই, এগুলা করি তার নিয়ে যাই। তবে বন্যা পরবর্তী জীবনের ভেলাটা ভাসবে কিভাবে জানেন না কেউই। আশার অপেক্ষাটা এখন শুধুই প্রার্থনার। দুর্যোগ কেটে যাবার প্রার্থনা এখানে দুর্ভোগ যারা পোয়াচ্ছেন তাদের সবার মনেই ছিল, কিন্তু দুহাত তুলে প্রার্থনার জমায়েতে সামিল হতে পারেননি কেউই। আমার পিছনের যে মসজিদটি, সেই মসজিদে কিন্তু এই যে পানিবন্দী জীবনে আজান হয়নি এবং কেউ নামাজ পড়তেও আসতে পারেননি। তবে সবারই প্রার্থনা সবার কাছেই খুব দ্রুত কেটে যাক দুর্যোগ এবং পরবর্তী যে দুর্ভোগ সেখানে সহায়তার হাত বাড়াক সবাই। নীল মাহবুব, চ্যানেল 24, ফেনী। নীল গত কয়দিনই ওখানে কাজ করছেন। আমরা যখন ওখানে দেখেছি যে মানুষের অসহায়ত্ব, যে সাডেন, মানে একেবারেই সাডেনলি তাদের জীবনে এরকম একটা দুর্যোগ আসতে পারে, এটা তারাও কল্পনা করেন না। এবং ফেনীর অনেক, আমি শুরুতে বলছিলাম যে ফেনীর অনেক মানুষ তারা মনে করতো বাংলাদেশ ডুবে যাবে, শেষের আইসে ফেনীতে পানি আসবে। এই রিপোর্টটা দেখার পর কোনো প্রতিক্রিয়া জানাবেন কিনা? এখন যেটা আপনি বললেন, আমাদের হয়তো পানি নেমে যাবে, কাজ কাম শুরু হবে, কিন্তু যে একটা মানসিক শক তারা পেয়েছে এইটা ভোলানো অনেক কঠিন হবে। এবং এইটার জন্যে কিছু আমাদের তো সাইকোসোশ্যাল সাপোর্ট আমাদের রিলিফ প্যাকেজের মধ্যে নাই। এটা শুধু তাদের নাই, স্কুলের ছেলেমেয়েরা যখন স্কুলে ফিরবে তাদেরও একটা সাইকোসোশ্যাল সাপোর্টের দরকার হবে। এখন আমি কালকে দেখলাম বিজ্ঞাপন দিয়েছে আমাদের এই নাটক যারা করে তারা টাকা চাঁদা তুলছে এবং তারা যাবে। আমার মনে হয় তাদের যেটা করা উচিত এখন ওখানে গিয়ে মানুষের সাথে থাকা উচিত, তাদের সাথে কিছু কাজ করা উচিত, কালচারাল প্রোগ্রাম করা উচিত, বিশেষ করে শিশুদের ছবি আঁকার ব্যবস্থা করা উচিত, যাতে তাদের ভিতরে যে জিনিসটা আছে ওটা বের করতে পারে তারা। এটার মতন সাপোর্ট আর কিছু হবে না। আর্ট কলেজের ছেলেমেয়ের যাওয়া উচিত রং পেন্সিল নিয়ে, চাল ডাল নিয়ে যাওয়ার দরকার নেই। সাইক্লোন শেল্টারের ভিতরে একটা জায়গায় বসে যদি শিশুদের সাথে তারা কিছুক্ষণ সময় কাটায়, ছবি আঁকায়, তাদের কথা শুনে, তাদের গান শুনে, তাহলে তাদের এই জায়গাটা নাই। কিন্তু এটা যে একটা মানুষের, এই যে 88 ফ্লাডের সময় দেখছিলাম আমাদের আহমদ ছাপা, সে ওই শিশুদের নিয়ে গান করতো, ছবি আঁকাইতো, তখন বলছে যে ভিতরে আত্মার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা তো আমরা তো চাল ডাল দিয়ে পারবো না। তো সেটা একটা বড় শিক্ষা এবং এই কাজগুলো আমাদের কিন্তু করা উচিত, মাথায় রাখা উচিত যে এদের যেন সাইকোসোশ্যালি কেউ না হয়ে যায়, সেটা একটা দিক। আরেকটা হলো দিক যে ঘরটা আপনি দেখালেন যে মাটিটা হয়েছে। আমার কিন্তু ধান ক্ষেতের অবস্থা আরও খারাপ, যে দু একটা জায়গায় সেখানে বালু পড়ে গিয়েছে অনেক জায়গায়, কারণ পাহাড় থেকে যখন আসে এবং একটা বেশ সময় ছিল, যদি এসে চলে যেত তাহলে এত ক্ষতি হতো না। বালু পরিষ্কার করে এবং অনেক জায়গায় রেন কাট এমন হয়েছে যে মাঠের ভিতর দিয়ে মনে হচ্ছে যে কে যেন ড্রেন খুঁড়ে দিয়েছে। তো এই জায়গাগুলো আমাদের দেখা উচিত কিভাবে করব। এবং যে সমস্ত জায়গায়, বিশেষ করে ফেনীর দু একটা জায়গায় বাজার ছোট ছোট করে খুলছে, এই লোকাল ইকোনমিটা যেন তাড়াতাড়ি জেগে ওঠে, সেটা একটা ব্যবস্থা করতে হবে, কারণ ওদেরও তো অনেক ক্ষতি হয়েছে। এখন ঢাকা থেকে জিনিসপত্র না নিয়ে আমরা যদি ক্যাশ দিই মানুষের কাছে, তাহলে লোকাল মার্কেটগুলো রিভাইভ করবে আস্তে আস্তে। এবং এটা খুব জরুরি। যে দোকান যে চালায় সে কিন্তু আরও 2জন ছেলে বা ইয়েকে রাখে, তার কর্মচারী হিসাবে কাজ করে। কালকে কিছু এনজিও তারা সুদ ফ্রি লোন দেওয়ার কথা বলছে। এটাই করতে হবে। এখন ধরেন ক্ষুদ্র ঋণের যে ব্যবস্থা আছে, এটা ওই এলাকার জন্য সুদমুক্ত অথবা অল্প সুদে দীর্ঘমেয়াদী
করতে হবে, বা যারা ঋণ নিয়েছে তাদেরকে রিশিডিউলিং করতে হবে। সরকার সেরকম কিছু প্ল্যান করছিল। আমি জাহিদ ভাই, ডাক্তার জাহিদ, আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন। এটা এখনো অনেকেই বলে এটা প্রাকৃতিক নাকি রাজনৈতিক, সেই প্রশ্নে এখানে অনেকেই বলছে যে ভারত তাদের লোকজনকে বাঁচাতে কোনো ধরনের কোনো রকমের মেসেজ ছাড়া তারা বাংলাদেশকে ডুবিয়ে দিল। কেউ কেউ এখনো এরকম করে ভাবে। আপনার পর্যবেক্ষণটা কীরকম? ধন্যবাদ। আমি একটা জিনিস একটু যোগ করি। এবারকার বন্যায় ভাইয়া যেভাবে বললেন, এই যে মানসিক যে ধাক্কা, এইটা যেহেতু ফ্ল্যাশ ফ্লাড ছিল, অনেক দ্রুত পানি উঠেছে এবং সব দিক ডুবে গেছে, কিছু মানুষ রীতিমতো মৃত্যুর মুখোমুখি। কিছু না, আমার মনে হয় সংখ্যাটা অনেক। অফ রেকর্ড আপনার সাথে কথা হচ্ছিল, আপনি নিজে গেছেন, আপনি নিজের চোখে দেখে এসেছেন মানুষ কীভাবে জীবন বাঁচানোর চেষ্টা করেছে, এবং অনেকেই পেরেছে, অনেকে পারেনি। সো যারা বেঁচে এসছেন তাদের শুধুমাত্র সাধারণ ধরনের মানসিক সমস্যা না, তাদের পিটিএসডি যেটাকে বলে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে এই জিনিসও ঘটার এই সংখ্যা প্রচুর আমরা পাবো। আপনি মৃত্যু দেখেছেন, আপনি গাছের সাথে নিজকে বেঁধে রেখে, একটা শিশুকে বেঁধে দেওয়া হয়েছে, সে দেখছে পানি উঠছে, সে মরে যেতে পারে, সে বাঁচলো হয়তো, বা একজন অ্যাডাল্টও এই ধরনের একটা জিনিস যদি ফেস করে, এটার খুব বড় ইম্প্যাক্ট সামনে আছে। এবং আমি ওখান থেকে আসার পর আমি যদি কাউকে হাসতে দেখছি, আমার এটা আমি নিতে পারছি না, কারণ আমি ওখান থেকে কান্না, হাহাকার, চিৎকার, গালিগালাজ, মানে টোটাল তো মেসড আপ জিনিসটা, একদম মানে নিতে পারছি না। মানে আমি নিজের ট্রমার মধ্যে, এটা তো আমরা সাইকোলজিক্যাল, এটা হয় যারা এই কাজগুলো করেন, এই সার্ভিসগুলো যারা দেন, তাদেরও ইনফ্যাক্ট একটা ফিরে আসার পর কাউন্সেলিং প্রয়োজন হয়। এটা কিন্তু সাইকোলজিতেই বলা হয়। আমরা তো এভাবে প্রোগ্রামড না এই জিনিসগুলো এভাবে দেখার জন্য। আপনি হয়তো ওই সময় যারা যারা গেছেন, আপনি গেছেন, আপনারা আপনাদের সেই ভেতরের তাড়না থেকে কাজগুলো করেছেন, করে আসতে পেরেছেন, তারপর এগুলো হন্ট করতে শুরু করে। আর যারা ওই মৃত্যু ফেস করেছে, সো এখানে আসলে অনেক কাজের সুযোগ আছে। অসংখ্য মানুষের এই ধরনের একেবারে পিটিএসডি হবে বলে আমি মোটামুটি বলেই দিতে পারি। এবার আসছি বন্যা নিয়ে। প্রথম কথাটা হচ্ছে, এটা ফ্যাক্ট যে আমাদেরকে যথেষ্ট, এটা আমাদের উপদেষ্টাও এটা নিয়ে কথা বলেছেন, যে আমাদেরকে সব তথ্য চাওয়া হয়, তথ্যগুলো ঠিকঠাক মতো আমাদেরকে প্রোভাইড করা হয়নি। আচ্ছা, এখন মূল যে আলোচনা হয়েছে সেটা হলো আমাদের ওই যে একটা ড্যামের পানি ছাড়া নিয়ে। ড্যামটা অনেক বেশি বড়, তার রিজার্ভারও অনেক বড় হওয়ার কথা না যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু স্টিল এটা অ্যাড করেছে এতে। এবং এটাও ফ্যাক্ট যে এটা আমাদের বর্ডার থেকে বেশ খানিকটা উজানে। সো আপনি যদি পানিটা ছেড়ে দেন, এই পানি ওদিক হয়েই আপনার কাছে আসবে। আমি নিজের, আমার অভিজ্ঞতা আছে, সেটা হলো আমি জন্মেছি বড় হয়েছি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনায়। তো কাপ্তাই আমাদের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যাম থেকে যখন এরকম ওভারফ্লোর পানি ছেড়ে দেয়, তখন কিন্তু কিছু সময় এরকম ফ্লাশ হয়ে আমাদের ইভেন চন্দ্রঘোনা বেশ খানিকটা দূরে, ওখানেও কিছু অংশ পানির নিচে চলে যেত, এই পাহাড়ি এলাকা না হলেও ওই রিজার্ভারের কারণে, ওই জায়গায় যেহেতু পানি বেশি জমে গেছে। যেটা হতে পারতো যে আপনি এই নোটিশগুলো আমাদেরকে দেয়া, এবং শুধু সেটা না, আমাদের যে পূর্বাভাসের ব্যাপার আছে, আমাদের তো নাকি শুধু অতিবৃষ্টিরও ইনফরমেশন শেয়ারিং এর কথা আছে, কিন্তু এগুলো তো হয় নাই। সুতরাং ওই পানি যে, বিশেষ করে আপনি যদি আমাদের উত্তরের যে নদীগুলো, ফারাক্কা বা মানে গঙ্গা বা তিস্তার কথা যদি বলেন, সেটা বাংলাদেশে আসতে যে পরিমাণ সময় নেয়, এদিককার পানি অনেক কম সময় নেয়। সুতরাং এই তথ্যগুলো যদি আমাদেরকে প্রোভাইড করা হতো, তাহলে নিশ্চিতভাবেই আমরা বেটার প্রস্তুত হতে পারতাম। এখন তারা কিন্তু বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এটা বলেছে যে আমরা এই তথ্য প্রোভাইড করেছি টাইম টু টাইম। সেই যোগাযোগটা হয়তো আবহাওয়া অফিস থেকে তাদের হয়, আমি জানি না প্রসেসটা কি। ঘটনা হচ্ছে কি, আমরা তো একটা জলাধার নিয়ে কথা বলছি, ডাম্বু জলাধার অথবা কলস জলাধার, ইয়েতে আমাদের নদীর উপরে, মোহরী নদীর উপরে। কিন্তু আরও ছোট ছোট অনেকগুলো জলাধার আছে আরও উত্তরে, সেগুলো কিন্তু আমাদের তথ্যই নাই, আমরা জানি না। ওরা বললো হয়তো আমি ডাম্বু খুলে দিচ্ছি বা আমি হয়তো কলস খুলে দিচ্ছি, কিন্তু বাকিগুলো তো খুলেছে তারা, কারণ ওইখানে হলে বাকিগুলো তার আরও বৃষ্টি হয়েছে, ওগুলো আরও ছেড়েছে, তো একটা ভলিউম অফ ওয়াটার আসে, কিন্তু আমাদের সাথে তাদের কোনো তথ্য নাই। এবং আমাদের ধরেন ওরা তথ্য দিল না, এখন ঢাকায় যে বৃষ্টি হবে 3 দিন পরে, এটা বিবিসি জানে কিভাবে আমাকে বলেন? নিশ্চয় এমন কোনো প্রযুক্তি আছে, এবং সেদিন ঠিকই বৃষ্টি হয়। এমন কোনো প্রযুক্তি আছে যে মেঘকে পড়া যায়, এই মেঘের এত ঘন পানি আছে এবং এটা অমুক জায়গায় বাস্ট করলে ফোনেও আমরা এক সপ্তাহ আগে আপডেট পাই। তাহলে আমাদের যখন ঠিক এই সময়ে এই পরিমাণ বৃষ্টি, যখন ত্রিপুরায় এরকম হচ্ছিল, তখন আমাদের আবহাওয়া অফিসের লোকজন চেয়ারম্যানকে ঘেরাও করছিল, তাদের 15 বছরের দাবি দাওয়া ওই দিনই মিটাইতে হবে, তারা কেউ সিটে বসেছিল না।
এটা আপনাদের প্রত্যেক ইয়েতে খবরেও আসছে যে তারা সবাই আন্দোলন করতেছে। এটা আন্দোলনের সময় ছিল না। এটা তো তাদের ব্যাখ্যা করে মানুষকে শুধু নিজেরা জানলে হবে না। বলেছে হ্যাঁ আমরা বলে দিয়েছি বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে রেডিওতে যেমন বলে, বাংলাদেশের কোনো কোনো জায়গায় দু একটি জায়গায় হাড়ি থেকে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তো এটা কি মানে হলো? আমাকে বলতে হবে যদি এটা হয় এবং ত্রিপুরার এখানে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি এখানে বাড়ে, তাহলে আমাদের ফেনী ট্যাঙ্ক রোড ছাড়া আর কোনো জায়গা খালি থাকবে না, পানিতে ভরে যাবে। আপনারা এখন বুঝে নেন কি করতে হবে। এটুকু তো বলতে পারতো তারা, এটা বলা খুবই সহজ, খুবই সহজ। আর আমি মেইন স্ট্রিম মিডিয়াতে ত্রিপুরার বন্যা ইভেন ইন্টারনাল নিউজ লাগবে না, আমি যেহেতু এটা নিয়ে একটু খোঁজ করার চেষ্টা করলাম, দেখলাম ওদের প্রচুর মেইন স্ট্রিম নিউজ আছে ত্রিপুরাতে কিরকম বন্যা হচ্ছে। মানুষ মারা গেছে, আমাদের পানি আসার আগে মানুষ মারা গেছে। সুতরাং ও বন্যায় নিজে কষ্ট করছে, সাফার করছে, এবং ওই পানি আমার এখানে আসবে। তো এই তথ্যটা আপনি জানেন। আমি এই জন্য শুরুতে বলেছি আপনি আইদার ইচ্ছা করে করেন নাই, অথবা ওই যে ভাইয়া যেটা বললেন ওনারা দাবি দেওয়া নিয়ে ব্যস্ত ছিলেন, অথবা আপনি কেয়ার করেন না। এই দেশে তো ফ্র্যাঙ্কলি স্পিকিং মানুষের জীবন মূল্যবান ছিল না। এই দেশে মূল্যবান ছিল একটা মেট্রো স্টেশন, একটা বিটিভি ভবন, ইজন্ট ইট? সো মানুষের মূল্য, মানুষ মারা যাওয়া দূরে থাকুক, এই যে সম্পদ নষ্টের কথা বলা, একটা তিল তিল করে একটা সংসার তৈরি করে। ধরুন আপনি আগে বলতে পারলেন একটা মানুষ তার লিস্ট কিছু সম্পদ, এই যে একটা ফ্রিজ, আমি কিন্তু এখন গ্রামে গিয়ে দেখেছি নিম্ন মধ্যবিত্ত, একেবারে গরিব পরিবার না হলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা ফ্রিজ একটা অত্যন্ত জরুরি জিনিস, একটা ফ্রিজ কেনে। ঠিক আছে, এটা আমি একটু সরিয়ে সাথে নিয়ে যাব, কিছুই তো করতে পারি, নিজের জীবন নিয়ে বেঁচে আসতে পারছে না। আমি আমার গবাদি পশুগুলো আমি এগুলোর সাথে নিয়ে কোনো একটা সেফ জায়গায় চলে যাই আগে। এবং যে নারীদেরকে আমরা উদ্ধার করতে গেছি তারা কোনোভাবেই আমাদের বোটে উঠবে না। আমার সংসার, আমি তাদেরকে বলছি চাচি আগে তো আপনি বাঁচবেন, তারপরে এটা আপনি সংসার করবেন, আমার বাঁচা লাগবে না বাবা, আমার সব শেষ হয়ে গেছে, এরকম বলে সেই ওই টিনের চালের উপরে বসা, সে উঠবে না কোনোভাবে নৌকায়। আধা ঘন্টা রিকোয়েস্ট করার পরে তারপরে তাকে পাশের মানে 1 কিলোমিটার দূরে একটা এই ডিজাস্টার যেগুলো আমি যে আলাপটা করছিলাম, ধরুন ভারত আমাদেরকে আর কোনোদিন কোনো তথ্য দিবে না, আমাদের সাথে ভীষণ শত্রুতা হয়ে গেল, আমি তোমাকে আর তথ্য দেবো না। তো আমরা এবার ভারতকে ব্লেম করে, ভারতের সাথে এই আলাপটা আমাদের হবে কারণ আমরা ভারতের সাথে এটা চাইবো, এই আত্মমর্যাদার সম্পর্ক আমাদের সাথে হতে হবে। কিন্তু তাত্ত্বিকভাবে বলছি যদি না হয় আমাকে তো আমার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এখন কি চাইবেন? ফেসবুকে ধরেন এই ধরনের লেখালেখি হচ্ছে এখন যে ভারত এই যে উজানের পানি যে বাংলাদেশে এইভাবে করে ঢুকবে, এটার জন্য তারা বাদ দেয় কিভাবে? এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা? এবং একই সাথে যদি ভারত বাদ দিয়ে রাখে তাহলে তার বিপরীতে বাংলাদেশও একটা বাদ দিয়ে রাখতে পারে কিনা? এটা ভুল। এটা তো বাঁধ তো আসলে কথাটা হলো জলাধার, এগুলো সব জলাধার, এগুলো বাঁধ না। বাঁধ হচ্ছে নদীর দুই পারে পানি যাতে উপচে না পড়ে, যে উঁচু করে দেয়, ওটা হলো বাঁধ। এখন বাঁধ আমরা ব্যারেজকে, ড্যামকে, এমব্যাঙ্কমেন্টকে সবগুলোকে বাঁধ বলছে, ফলে একটা ভুল জিনিস হচ্ছে। আমাদের যেটা করতে হবে সেটা তথ্যটা নিতে হবে এবং আমাদের নিজেদের কোনো ব্যবস্থাপনার মধ্যে। আপনি যদি ফেনীর কথা, আপনি তো ফেনীতে গিয়েছেন, পানি বেরোনোর কোনো রাস্তা আমরা রাখি নাই। যে বাড়িঘর বানিয়েছে, আপনি বললেন 16 তলা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংয়ের পানিগুলো কোথা দিয়ে যাবে এবং সে কোথা থেকে পানি নিচ্ছে, 16 তলা বিল্ডিংয়ের পানি কোথা থেকে আসে, আপনি গেলে দেখবেন সে ওই সাবমার্জেবল বসে নিচে থেকে পানি নিচ্ছে। এবং এটা এমন অবস্থা হয়েছে, এখন যদি গোপালগঞ্জ শহরে যান, গোপালগঞ্জ শহরে কোনো মিষ্টি পানি নাই, মাটির নিচে থেকেও পাবেন না, এবং সবই লবণ পানি। ফলে মধুমতি নদী থেকে পানি নিয়ে, যেটা গড়াইয়ের সেখান থেকে ওই পানিটা তারা রিফাইন করে পুরো গোপালগঞ্জ শহরকে খাচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হলো এখন ওখানে। তো আমার নদীর তো সাগরে যাওয়ার একটা অধিকার আছে, নদীর পানির প্রথম অধিকার হচ্ছে সে সাগরের সাথে মিট করবে, সেটা তো আমার হবে না আর এইভাবে। তো আমরা যখন দুই দেশের সাথে আলোচনা করছি নদীর পানি নিয়ে, বলে যে 100 কিউসেক আছে, তুমি 60 আমি 40, আমি বললাম না আমি 45 তুমি 55, এইভাবে ভাগ করছে। কিন্তু নদীর পানিটা কে রাখছে? নদীর তো একটা পানি লাগবে। আমি যতটুকু পানি নিচ্ছি সেটাও আমি সেচের কাজে ব্যবহার করছি, অথবা রিফাইন করে মানুষকে খাওয়াচ্ছি, তারাও তাই করছে। কিন্তু নদী তো শেষ হয়ে যাচ্ছে। নদী একটা পক্ষ হওয়া উচিত দুই দেশের আলোচনার ভিতরে। সিন্ধু যে নদী চুক্তি হয়েছে ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের, সেখানে বেসিন ধরে হয়েছে। সিন্ধ বেসিনে কত পানি থাকবে সেটার উপর ভাগাভাগি। আমাদের হচ্ছে ওই যেখানে এমব্যাঙ্কমেন্ট বসাইছে অথবা বসে ওই পয়েন্টে যা কতটুকু আছে, এটা তো ভুল। এবং আমাদেরকে একটা তৃতীয় পক্ষকে সাথে নিতে হবে। এবং ইন্ডিয়ার যে বেসিন চুক্তি হয়েছে তার একটা পক্ষ ছিল ওয়ার্ল্ড ব্যাংক, এবং ওয়ার্ল্ড ব্যাংক এখনও সেটার ধারক একজন। তো আমাদের সাথে একজন প্রতিবেশীকে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে গেলে আমাদের একজন মুরব্বী সাথে রাখতে হবে এবং বেসিন ধরে আমাদের এই ভাগগুলো করতে হবে। ঠিক একইভাবে
পাহাড়ের নদীগুলোর ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য, জি। কিন্তু তথ্যটা আমাদের কাছে দরকার। জি, আমাদের সহকর্মী হিরণ খান তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। তিনি এই কয়দিনই ফেনীতে ছিলেন, তিনি নোয়াখালীতে ছিলেন, চাঁদপুরেও গেছেন কিনা আমি জানি না। হিরণ, আপনি কোথায় কোথায় ঘুরলেন যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন। একই সাথে আপনি আজকে একটা রিপোর্টও দেখলাম আমরা, ওই যে বাঁধ নিয়ে, ভারতীয় অংশের বাঁধ কেটে ফেলার একটি কথা আপনি প্রসঙ্গটি এনেছেন, যদি এই বিষয়টা নিয়েও একটু বলেন। ফারাবি, প্রথমে আসলে বাঁধের বিষয়টা আসি, যেহেতু আজকে আমি যেখানটিতে আসলে মূলত বাংলাদেশে পানি প্রবেশ করেছে সেই জায়গাটিতে আমি গিয়েছিলাম, এবং সেই জায়গাটিতে যে দেখলাম আমাদের যেই বিওপি রয়েছে সেই বিওপি থেকে বেশ খানিকটা দূরে, এবং আমরা ওইখান থেকে দেখার চেষ্টা করলাম আমাদের যেই সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকা থেকে দেখার চেষ্টা করলাম যে ড্যাম্পের কথা বলা হচ্ছে সেই ড্যাম কত দূরে। সেটি সীমান্ত এলাকা থেকে বেশ খানিকটা দূরে, এবং যখন ড্যাম খুলে দেওয়া হয়েছে তারপরে কিন্তু মহুয়া যে নদীটি রয়েছে, সেই ভারত থেকে যে মহুয়া নদীটির এসেছে বাংলাদেশের ভিতর পাশ দিয়ে গেছে যে জায়গাটি, সেই জায়গাটির আশপাশে যখন ড্যাম খুলে দেওয়া হয়েছে তখন আশপাশে ভারতের এলাকাগুলো যখন পানিবন্দী হয়ে পড়ছিল, তখন কিন্তু এলাকার ভিতরে মানুষ এসে ঠিক এই আপনার পরশুরামের এই সীমান্ত এলাকায় তারা কিন্তু এসে তাদের ওই পাশে একটি ছোট বাঁধের মতন একটা, এটা অস্থায়ী বাঁধ বলবো, স্থায়ী বাঁধ বলা যায় না, তারা সেটা এসে কেটে দেয়। এবং আমাদের এই পাশ থেকে বারবারই আমাদের যারা জনসাধারণ আছেন তারা কিন্তু বারবারই চিৎকার করে বলছিলেন যে ওটা ভেঙেন না, তারপরেও কিন্তু তারা আসলে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরেই কিন্তু আমাদের এই পাশের যে বাঁধটি, এটা বাঁধ বলা যায় না, আমি আজকে যেটা দেখলাম আসলে এটা কোনোভাবেই বাঁধ বলার মতন আমি দেখিনি, কারণ এটা শুধুমাত্র একটি মাটি দিয়ে একটা বড় উঁচু করে একটা রাস্তা করা, আর সেই রাস্তার পাশ দিয়ে আসলে মহুয়া নদীটি বয়ে গেছে, এবং এই জায়গাটি এইভাবে অরক্ষিত অবস্থায় আছে, এটা কিন্তু আসলে আমি দেখে আসলে আজকে যে অবাক হয়েছি। এবং যখন ওরা ওই বাঁধটি কেটে দেয়, তাদের ছোট একটি বাঁধ ছিল, কেটে দেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে পানি, এইখানে যেই পরিমাণ পানি দেখলাম, এখানে এইটুকু বাঁধ কেটে দিলে বাংলাদেশে মানে ফেনী জেলার মতো এত বৃহৎ একটি এরিয়া এটা পারে, এবং এইখানে একটা এটা পায়। হ্যাঁ ফারাবি, এটা একটা সব থেকে বড় দিক হচ্ছে, যখন আমি ওই চেনটি ধরে আমি অনেক দূর পর্যন্ত গিয়েছি এবং দেখেছি যে এই বাঁধের পাশেই কিন্তু আপনি দেখবেন যে একটা খালের মতো তৈরি হয়েছে। এটা কিন্তু আসলে খাল না, এটি মূলত এটা নিম্ন অঞ্চল। আমাদের ওইখানে একদম সীমান্ত ঘেঁষা, আপনি জানেন যে সীমান্ত ঘেঁষা চাষাবাদ হয়, এবং ধানের ক্ষেত রয়েছে বিশাল বড় এরিয়া জুড়ে, এবং ওই চেনটা ধরেই মূলত আপনি যদি পরশুরামের এবং আনন্দপুর, তারপরে ফুলগাজী, এই মেন রোডটা ছাড়া, শুধুমাত্র মেন রোডটা ছাড়া আশপাশে এলাকা কিন্তু নিম্ন অঞ্চল। এবং আরেকটি সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে, গত সরকারের আমলে যে কাজটি করা হয়েছে, প্রতিটি জায়গায় রাস্তা করা হয়েছে বড় বড়, এবং এই রাস্তাগুলো কিন্তু আসলে পানি বেরোনোর জায়গাটি, যেমন ডাকাতিয়া যে নদীটি রয়েছে কিংবা রহমতখালী যে নদীটি রয়েছে, এই নদীতে যে এই পানিগুলো যাবে, খুব দ্রুত চলে যাবে, সেই অবস্থা কিন্তু ছিল না। যার কারণে প্রতিটি জায়গায় যখন রাস্তা হয়েছে, বড় বড় রাস্তা, তখন কিন্তু এই পানিগুলো থেমে গেছে। এবং আপনি নিজে এসেছেন ফারাবি, আপনি দেখেছি, আমি ভিতরে প্রথম দিনে আমি আসলে ফুলগাজী পরশুরাম ভিতরে প্রবেশ করেছি ট্রলার নিয়ে, আর সেখানে দেখেছি যে পানি কিন্তু স্থির হয়ে আছে। আমরা সাধারণত দেখি উত্তরবঙ্গে দেখেছি, দক্ষিণের দিকেও আমরা দেখেছি যে পানি যখন ঢুকে একদিক থেকে ঢুকলে আরেক দিক থেকে স্রোত থাকে বেরোনোর, কিন্তু এই জায়গাটিতে কিন্তু এই জিনিসটি ছিল না। এবং এই বড় রাস্তাটি করা হয়েছে পরশুরাম থেকে শুরু করে একদম ফেনী পর্যন্ত, যে উঁচু বাঁধের মতো করে যে রাস্তাগুলো করা হয়েছে, যার কারণে এই পাশের পানিটি এই পাশে আসতে অনেকটাই বেগ পেতে হয়েছে। এবং রাস্তার নিচে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো একদমই ছিল না, আর যার কারণে রাস্তার উপর থেকে ফ্লো করে তারপরে পানি কিন্তু বেরোতে হয়েছে। এবং যার কারণে এখনো কিন্তু দুই পাশে নিম্ন অঞ্চল, আমরা তো রাস্তা দিয়ে গিয়েছি, যেটা দেখা যায় যে সাধারণত আমরা যখন কোনো জায়গায় যাই, রাস্তা দিয়ে যাই, ঢাকা থেকে যারা যান তারা রাস্তার আশেপাশে মানুষগুলো হয়তো বা ভালো আছে, কিন্তু ভিতরের মানুষগুলো, যারা নিম্ন অঞ্চলের মানুষগুলো, আর তারা কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। অনেক ধন্যবাদ হিরণ খান। হিরণের বক্তব্যের সাথে আমিও বুঝলাম না যে জিনিসটা বললেন হিরণ, তিনি সেখানে যে বাঁধ কেটে দেওয়ার বিষয়টা, আর তার বাইরে যদি বলি যে 450 মিলিমিটারের মতো বৃষ্টিপাতের কথা আমরা জানতে পেরেছি, সেটার কারণ কি এত বড় এরকম ডিজাস্টার হতে পারে? না, বাঁধ আছে, কিন্তু বৃষ্টিটা প্রচুর হয়েছে, এটা কোনো ভুল নাই,
কিন্তু ওপর থেকে পানি আসছে, প্রচুর পানি আসছে এবং খুব দ্রুত পানি আসছে। আরেকটা জিনিস হলো, এইটা খুব খেয়াল করার মতন যে আমাদের যে রাস্তাগুলো হচ্ছে বর্তমানে, এর পানি বেরোনোর জন্য কোনো বড় ধরনের নাই, যেটা আমাদের ইয়েতে হয়েছে যে আমি বঙ্গভবন থেকে আমার শ্বশুরবাড়ি যাব পাকা রাস্তা দিয়ে, ওই রাস্তা হাওড়ের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। পানি যেখানে আমার 9 কিলোমিটার জায়গা ছিল সেখানে 900 মিটার পানি বেরোনোর রাস্তা করা হয়েছে। এটা তো যথেষ্ট না, এবং এটা ঠিক একই হচ্ছে আমাদের বড় রাস্তাগুলো যেভাবে হচ্ছে উঁচু করে করছে, পানি বেরোনোর নাই। এবং এমনকি আপনার হাইওয়েতে কুমিল্লা যাওয়ার পথে দেখবেন এইদিকে একরকম পানি, এইদিকে আরেক রকম পানি। তো এটা একটা পানি আটকে যাওয়ার এটা একটা বড় কারণ যে পানি বেরোনোর রাস্তাগুলো আমরা রাখি নাই। এবং যখনই পানি কোনো জায়গায় আটকে যাচ্ছে, যখন সে ওটা বাস্ট করে বেরিয়ে আসবে তখন তার গতিটা অনেক বড় হবে। সেটা একটা বড় কারণ যে আমাদের ভুল পরিকল্পনা হচ্ছে রাস্তা নির্মাণের ক্ষেত্রে। একটা পানি প্রধান নদী প্রধান দেশকে আমরা রাস্তা প্রধান দেশ বানিয়ে দিয়েছি, এবং রাস্তা প্রধান দেশ বানালে যা অবস্থা হয় সেটা এখন হচ্ছে, এবং এটা আমাদের অনেক আছে। জাহিদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল এরকম, যে নদী নিয়ে পানির বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক দিনের সমস্যা, এবং এই নিয়ে রাজনীতি আছে। পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত একবার বলেছিলেন যে বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে রাজনীতির যোগসূত্র যাই থাকুক, পানি নিয়ে রাজনীতি আছে, এটা পরিষ্কার। এক দেশ কতটা পানি পাবে, কতটা ছাড়বে, এটি রাজনীতিরই অংশ। সেই রাজনীতির জায়গায় আমরা এই সরকারের আমলে যারা আমলা আছেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ের সিনিয়র অফিসিয়াল যারা, তাদের এই বিষয়ে কুলুপ আটা ছিল, ভারত নিয়ে কোনো কথা হবে না একদম। সেই জায়গাটায় এখন বোধহয় একটু পরিবর্তন আসছে, কথা বলছে মানুষ, কথা বলতে পারছে। এই বিষয় নিয়ে কি কথা হবে? আমরা আশা করি বর্তমানে যে সরকারটা আছে, আমি উল্লেখ করতে চাই স্পেসিফিকলি ডক্টর ইউনূস যখন বাংলাদেশের সাথে দায়িত্ব নেন, উনি প্যারিস থেকে ভারতের অনেকগুলো মিডিয়ার সাথে কথা বলেছেন। পানি ইস্যু নেই, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রেই তিনি যেভাবে কথা বলেছেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলেছেন। সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যেটা হওয়া উচিত। একটা উদাহরণ দিই আগের সরকারটা কেমন ছিল। ধরুন আমরা ফারাক্কা, মানে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, আমরা অনেকে হয়তো জানি না, শেখ হাসিনা যখন ভারতে 17 বা 18 সালে সফরে গেছেন, উনি নিজে বলেছেন এই ফ্রেমওয়ার্কে আমরা এই গঙ্গা চুক্তি 26 সালে কিন্তু সামনে আসছে, আমরা এটাকে রিনিউ করতে চাই না। কারণ ভাই যেটা বললেন আপনি, ফারাক্কা পয়েন্টে যে পানি আসছে সেই পানিকে ভাগ করতে বলছেন, এটাও ঠিকঠাক ভাগ হয় না, এটা ডিফারেন্ট আলোচনা। আমরা প্রচুর দেখবো যে ওই পানি আসলে মানে শুকনা সিজনে কোনো পানি নেই, কিন্তু ফারাক্কা পয়েন্টেই যদি পানি না আসে টেকনিক্যালি, তাহলে আপনি ভাগ করে কি করবেন? তিস্তাতে একই, গজলডোবা পয়েন্টে যে পানি আসবে সেই পানি আপনি ভাগ করবেন, বেসিনের কোনো চুক্তি না। আচ্ছা, এইরকম অসম যে চুক্তি করার কোনো অর্থ নাই। আমি মনে করি যে ফ্রেমওয়ার্কে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছিল 11 সালে, ওটা না হওয়া ভালো হয়েছে। বেসিন বেজ, নদীর একটা অধিকার আছে, এটা একটা পক্ষ, 20% নদীর জন্য, বাকি আমি বাংলাদেশে এটার বেসিনের কত পার্সেন্ট, ভারতে কত পার্সেন্ট। মমতা ব্যানার্জি একবার বলেছিলেন যে গজলডোবায় তো খুব একটা পানি নেই, আমি কিভাবে দেবো? শি ইজ ট্রু, কারণ সিকিমে প্রচুর পানি প্রত্যাহার করা হয়। তো আমি দেখবো না, আমি দেখবো সিকিমে এটার কতটুকু বেসিন আছে, ওয়েস্ট বেঙ্গলে কি আছে, আমার এখানে কি আছে, সব আমরা একত্র করে দেখবো। সো ওই যে বাজে চুক্তি, ওই চুক্তিটাও আমরা করতে পারিনি, ওই চুক্তি নিয়ে কথাও বলতে পারিনি। এবং মানে সবচেয়ে বড় পরিহাস কোন জায়গায়, যে তিস্তা প্রজেক্ট বাংলাদেশে ওই যে রিজার্ভার তৈরি থেকে শুরু করে তিস্তা ড্রেজিং করে, এটা কতটুকু এফেক্টিভ হবে আমি বেসিক যতটুকু বুঝি আমার কাছে খুব মনে হয় না। কিন্তু ভারত এখন আমাকে পানি দেবে না, কিন্তু সে ওই প্রজেক্টটার জন্য আমাকে লোন টোন দিয়ে আমি ওই প্রজেক্টটা, তাও কি আমি চায়নাকে দিতে চেয়েছি, সেটা তার ভাল লাগছে না, তার কাছ থেকে করতে হবে। ভারতে গিয়ে শেখ হাসিনা এই লাস্ট যে ভিজিট ছিল সেটাই সেগুলো বলে এসছেন। সুতরাং আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি, আমাদের যে সরকারটা আছে, কারণ ওই যে সেই পুরনো কথা, আপনি তো ট্রেড অফ করছিলেন আসলে ক্ষমতায় থাকার সাথে। সুতরাং আর কোনো জায়গায় কোনো রকম আলোচনা রাষ্ট্রের স্বার্থে আপনি করেননি। আমি এই সরকারটাকে দেখছি, এবং এই সরকার এই যে আমাদের এই বন্যার সময়ও যেভাবে উপদেষ্টা রেসপন্ড করেছেন, মিস রেজওয়ানা হাসান খুব চমৎকারভাবেই উনি বলেছেন। একইভাবে আমাদের সামনেও আমি এবং আমাদের প্রধান উপদেষ্টা, আমরা বারবার বলছি ভারতের সাথে শত্রুতা বা কোনো বৈরী সম্পর্কের কিছু নাই, কিন্তু আমরা ভারতের একটা কলোনিতে পরিণত হয়েছিলাম। আমাদেরকে ভারত একটা কলোনি বা একটা ভাসাল স্টেট হিসাবে দেখলে চলবে না, এবং সেটা আমি মনে করি যদি 30 সেকেন্ডে কিছু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি যে বললেন আমরা মুখে কুলুপ এঁটেছিল, আপনি যদি কুলুপ খুলেও দেন, তাদের মধ্যে কি সেই প্রজ্ঞা, বুদ্ধি এবং যুক্তিতর্ক দেওয়ার ক্ষমতা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।
BM আব্বাসের লেভেলের কোনো লোক আমরা কি তৈরি করতে পেরেছি যে যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথা বলতে পারে? একজন আমলা হলেই তো সে সব কিছু জানা। এই ক্ষেত্রে তার অভিজ্ঞতা, তার ইয়েটা খুবই জরুরি। এবং এইটা সরকার খুবই একটা স্বল্প সময় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা শেষ সরকার না, আরও সরকার আসবে এবং দীর্ঘমেয়াদে সরকার থাকবে। তখন কারা রিপ্রেজেন্ট করবে? আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো লোকের সাথে কথা বলেন, মনে হবে যে এরা যেহেতু পলিটিক্যালি সবাই আসছে, এদের ভিতরে কোনো ইয়ে নাই, ওই যে ধার নাই কথা বলার, যুক্তি নাই, তাদের কাছে কোনো তথ্য নাই, গবেষণা নাই। কিসের উপর ভিত্তি করে আমি কথা বলবো? আমার কতটুকু পানি দরকার হবে? যদি গবেষণা থাকতো তাহলে কেউ এই বুদ্ধি করতে পারে যে ব্রহ্মপুত্রকে আমি ছোট করে ফেলবো যাতে আর অনেক জায়গা আমার পাওয়া যাবে, সেখানে আমি হাউজিং করবো আর পানি এক জায়গাতে যাবে। এটা কোনো কথা হলো? এই বুদ্ধি নিয়ে তারা যদি চলে, তারা ভারতের সাথে বা ইন্ডিয়ার সাথে কি কথা বলবে? জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আপনারা এই আলোচনা শুনছিলেন। কি নিবেন কি নিবেন না বিবেচনা আপনাদের হাতে। শুভরাত্রি।